পরিবারের ভয়াবহ হামলা। তো আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাসের থেকে প্রথম পর্যায়ে ভাষার প্রথম যে অধ্যায়টা রয়েছে, এখানে 3টা অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায়টির নাম হলো বিশ্বের ভাষা ও পরিবার। দেখো, নামকরণে যেখানে করেছে, এই নামকরণের ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিশ্বের ভাষা পরিবার। বিশ্বের ভাষা পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে বিশ্বে কতগুলো ভাষা আছে সে সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়। এই ভাষাগুলোকে তুলনামূলক আলোচনার ভিত্তিতে কিংবা তাদের রূপ গঠনগত বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে নানাভাবে বিভক্ত করে কতগুলো গোষ্ঠী বা পরিবারে বিভাজন করা হয়েছে। তো ভাষা বিজ্ঞানীদের মতে মনে করা হয় 3000-এর মতো ভাষা আছে, কিন্তু যদিও এই সংখ্যাটা নির্দিষ্ট নয়, এটি একটি অনুমান সাপেক্ষ। তো সেই সব ভাষার সংখ্যা, কিন্তু ওটা শুনেছিলাম 7,000-এর মতন। হ্যাঁ, কিন্তু আমাদের এই বই অনুসারে যেহেতু টেক্সট নিয়ে আলোচনা করেছি, টেক্সট অনুসারে যেহেতু ওখানে প্রশ্ন আসবে, সেখানে উল্লেখ রয়েছে ভাষাতাত্ত্বিকেরা বা ভাষাবিজ্ঞানীরা 1003-এর ভাষা কথা বলেছেন। কিন্তু এখানে তাহলে স্যার, এটা যদি প্রশ্ন আসে এমসিকিউ যে কত ভাষা, তাহলে কি আমরা 3,000টাই অ্যান্সার করব? অবশ্যই আমাদের টেক্সট বই অনুসারে, মধ্যশিক্ষা পর্ষদের বই অনুসারেই সেটিকে অনুসরণ করব। কারণ এটা নিয়ে মতানৈক্য অনেক রয়েছে। বলেছি আগে যে সারা পৃথিবীতে কতগুলো ভাষা আছে সে সম্পর্কে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া সম্ভব নয়। তো তবুও ভাষা বিজ্ঞানীরা 3000-এর মতো ভাষার কথা বলেছে আমাদের এই পাঠ্য বই অনুসারে। অন্যান্য বইগুলোতে অন্যভাবে অন্য মত দেওয়া আছে, কিন্তু আমরা এখানে সেই মতটিকে অনুসরণ সেভাবে করব না, আমরা আমাদের টেক্সট বইটাকেই অনুসরণ করব। ওকে। তো এই যে ভাষাগুলো রয়েছে, 3000-এর উপরে ভাষা রয়েছে, এই ভাষাগুলোতেও অসংখ্য বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যগুলোকে যদি আমরা আলাদা আলাদাভাবে ধরি, তাহলে দেখা যাবে যে সেখানেও আলাদা আলাদা রকমের ভাষার রূপ তৈরি হচ্ছে। তাহলে ভাষার সংখ্যা বাড়তেই পারে। হ্যাঁ, অনেকে মনে করে যে ভাষার সংখ্যা অনেক বেশি আছে, সেখানে কোন বৈশিষ্ট্যের নিরিখে ভাষাকে শ্রেণী বিভাজন করা হচ্ছে, সেটাও একটা আপেক্ষিক হয়ে দাঁড়িয়েছে। আমরা ভাষা আলোচনা করার সময় হয়তো একটু বলেছিলাম যে ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য কিন্তু চূড়ান্ত নয়, এগুলো আপেক্ষিক হয়ে থাকে। আপেক্ষিক বলতে বোঝানো হচ্ছে অবস্থা অনুসারে যে পার্থক্য তৈরি হয়। তো সেখানে প্রথম সব ভাষার মধ্যে সম্পর্ক লক্ষ্য করে, মানে যে ভাষাগুলো রয়েছে বিশ্বের মধ্যে, সেই ভাষাগুলোর বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ভাষার ক্ষেত্রে দেখা যায় যে কিছু না কিছু সম্পর্ক রয়েছে, কোথাও না কোথাও একটা মিল রয়েছে। এই মিলগুলো প্রথম লক্ষ্য করে ষোড়শ শতকে। প্রথম এটি লক্ষ্য করেন ষোড়শ শতকে রোমান ক্যাথলিক মিশনারিরা। অর্থাৎ রোমান ক্যাথলিক মিশনারিরা তাদের মিশনারিদের মানে কাজের ক্ষেত্রে যখন ভাষা নিয়ে তারা একটু চর্চা করেছে, দেখলো বিশ্বের প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় একটু হলেও মিল রয়েছে। পরবর্তীকালে জার্মান পণ্ডিত শুলৎস, অর্থাৎ পরবর্তীকালে জার্মান পণ্ডিত শুলৎস তিনি এবং ফরাসি ভাষাবিজ্ঞানী বা ভাষাবিদ কর্দুও, ফরাসি ভাষাবিজ্ঞানী কর্দুও, এরা ইউরোপীয় যে ভাষারা রয়েছে তাদের সঙ্গে ভারতবর্ষের সংস্কৃত ভাষার একটু মিল খুঁজে পান। অর্থাৎ ইউরোপীয় কিছু ভাষার সঙ্গে সংস্কৃত এই প্রাচীন ভাষাটির মিল রয়েছে, সেটি তারা লক্ষ্য করে। পরবর্তীকালে জোরালোভাবে সবচেয়ে বেশি করে উত্থাপন করেন 1886 সালে কলকাতার রয়্যাল
সোসাইটিতে এসে একটি অধিবেশনে উইলিয়াম জোন্স প্রথম তিনি একটু জোরালোভাবে দাবি করলেন তার বক্তৃতার মধ্যে দিয়ে। উইলিয়াম জোন্স দাবি করলেন যে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন ও জার্মানিক যে ভাষাগুলো রয়েছে, ভাষাগোষ্ঠীগুলো রয়েছে, এই ভাষাগুলোর মধ্যে অনেকটা সাদৃশ্য রয়েছে। এই সাদৃশ্যের ভিত্তিতে তিনি দাবি করেন যে বিশ্বের বেশিরভাগ ভাষায় একটা মূল উৎস রয়েছে, অর্থাৎ কোনো না কোনো একটি ভাষা থেকে বিবর্তনের মধ্যে দিয়ে এই ভাষাগুলোর উৎপত্তি হয়েছে। এইভাবে বিশ্বের ভাষাগুলোর মধ্যে একটি সাদৃশ্য এবং তাদের উৎস খোঁজার চেষ্টা করে। এগুলো সাধারণত হয়েছে তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে। আমরা ভাষাবিজ্ঞান আলোচনা করতে গিয়ে সেখানে ভাষাবিজ্ঞানের 3টি উল্লেখযোগ্য শাখার কথা বলেছি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান। সেই তুলনামূলক আলোচনার ভিত্তিতে প্রথম ভাষাগুলোর মধ্যে মিল খোঁজার চেষ্টা করা হলো। এই মিল খুঁজতে গিয়ে ভাষাগুলোকে বর্গীকরণ করা হলো, অর্থাৎ শ্রেণীবিভাজন করা হলো। ভাষাগুলোকে শ্রেণীবিভাজন করতে গিয়ে দেখা গেল যে কিছু কিছু সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলোকে একই ভাষার অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে, কিন্তু অন্য কতগুলো ভাষাগুলোকে একটি ভাষাগোষ্ঠীতে বিভাজন করা যাচ্ছে না। তখন তারা এই পদ্ধতিতে, বর্গীকরণের পদ্ধতিতে প্রায় 6টি ভাগে বিভাজন করলেন। ভাষাবিজ্ঞানের দিক থেকে বা ভাষার যে গোত্র বা ভাষার যে মূল উৎস সেটা খুঁজতে গিয়ে তারা পৃথিবীর ভাষাগুলোকে একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করলো। যেমন প্রথম যে শ্রেণীটি বলা হয়েছে, প্রথম শ্রেণীটি হলো ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণী। ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী, তাহলে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী বলতেই বোঝানো হচ্ছে এখানে বাক্য ও শব্দের বিশ্লেষণ অনুসারে। মনে রাখতে হবে খুবই সংক্ষেপে, বাক্য ও তোমার শব্দের বিশ্লেষণ অনুসারে। তাহলে বাক্য ও শব্দের যে বিশ্লেষণ কাঠামো, এই শব্দ বিশ্লেষণ করে তার যে আকৃতি বা তার যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর উপর ভিত্তি করে এই গোত্রটাকে বিভাজন করা, শ্রেণীটাকে নির্ণয় করা হয়েছে। ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী যেসব ভাষা অন্তর্ভুক্ত হয় তার মধ্যে এখানে উল্লেখযোগ্যভাবে বিভাজিত হয়েছে অসমবায়ী ভাষা এবং সমবায়ী ভাষা। সমবায়ী ভাষা, দেখো এখানে অসমবায়ী বলতে খুব সংক্ষেপে যদি বলি তাহলে বুঝতে হবে, অসমবায়ী বলতে বোঝানো হচ্ছে উপসর্গ প্রত্যয় এখানে বিভক্তি যুক্ত থাকে না। হ্যাঁ, যে ভাষাগুলোতে সাধারণত উপসর্গ প্রত্যয় যুক্ত থাকে না এবং বাক্যের মধ্যে শব্দের মানে অবস্থান দেখে কর্তা কর্ম এইসব নিরূপণ করতে হয়। অর্থাৎ তাহলে আমরা দেখছি যে অসমবায়ী ভাষাগুলোর ক্ষেত্রে যে ভাষাগুলো রয়েছে কাঠামোগত দিক থেকে এক হলেও তারা সেখানে ভাষাগুলোর বাক্যের মধ্যে শব্দের অবস্থান অনুসারে কর্তা কর্মক্রিয়াকে নিরূপণ করতে হচ্ছে। আর কি করতে হচ্ছে, সেখানে উপসর্গ প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না। এই ধরনের ভাষাগুলোকে বলা হচ্ছে অসমবায়ী ভাষা। আমরা বইটি যদি পড়ি সেখানে পাবো চীনা ভাষাকে, সেখানে যে শব্দ বাক্যের মধ্যে শব্দ রয়েছে সেই শব্দের অবস্থান অনুসারে কর্তা কর্মক্রিয়াকে নিরূপণ করতে হয়। ফিক্সড কর্তা কোথায় বসবে, কর্ম কোথায় বসবে সেইভাবে চীনা ভাষায় থাকে না। তো পাশাপাশি ভোট চীনা যে ভাষাটি রয়েছে, মানে ভারতীয় যে ভোট চীনা ভাষার যে চীনের ভাষাটি ভারতে প্রচলিত রয়েছে সেই ভাষাগুলোকে ভোট চীনা ভাষা বলে আমরা পরে
দ্বিতীয় চ্যাপ্টারে আমরা সেটা সম্পূর্ণভাবে জানব। তাহলে আমরা অসমবায়ী বলতে বলছি যে বাক্যের অন্তর্গত শব্দের অবস্থান অনুসারে কর্তা কর্ম নিরূপণ করা হয়, আর প্রত্যয় উপসর্গ বিভক্তি এখানে যুক্ত থাকে না। তাহলে তার উল্টোটা সমবায়ীতে হয়। সমবায়ীতে এখানে বাক্যের শব্দের মানে বাক্যের মধ্যে শব্দের অবস্থান অনুসারে কর্তা কর্মকে নিরূপণ করতে হয় না, এখানে একেবারেই ফিক্স থাকে, যেমন আমাদের বাংলা ভাষাতে রয়েছে। আর এখানে উপসর্গ প্রত্যয় অবশ্যই যুক্ত থাকে। এই কারণে এই শ্রেণীটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রথম ভাগটিকে বলা হচ্ছে মুক্তান্বয়ী। মুক্তান্বয়ী মুক্তান্বয়ী উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এখানে তুর্কি ভাষাকে। এই তুর্কি ভাষাও বাক্য এবং শব্দের বিশ্লেষণ অনুসারে ভাষার রূপতত্ত্ব ও আকৃতি অনুযায়ী যে বর্গীকরণ বা শ্রেণী, এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখব এই মুক্তান্বয়ী শ্রেণীতে বিভক্তি এবং প্রত্যয়ের সাহায্যে পদ গঠিত হয়। তাহলে বিভক্তি এবং প্রত্যয়ের সাহায্যে পদ গঠিত হয় এবং শব্দের উপাদানগুলি এখানে স্বতন্ত্র থাকে। এই যে শব্দের উপাদানগুলো স্বতন্ত্র আছে বলেই একে মুক্তান্বয়ী বলছে, অর্থাৎ অন্যয়টা সম্পর্কটা একেবারেই স্বতন্ত্র, আলাদা আলাদা করে বসে সেখানে, কিন্তু বিভক্তি এবং প্রত্যয়ের সাহায্যে পদ এখানে গঠিত হয়। উদাহরণ হিসাবে বলা হচ্ছে তুর্কি ভাষাকে, উদাহরণ হিসাবে বলা হচ্ছে আফ্রিকার সোয়াহিলি ভাষাকে, যেখানে শব্দের উপাদানগুলো স্বতন্ত্রভাবে থাকে। অন্যদিকে আরেকটি শ্রেণী হলো অত্যান্বয়ী। অত্যান্বয়ী দেখো, অত্যান্বয়ীতে প্রত্যয় বিভক্তি উপসর্গ এই চিহ্নগুলো তো অবশ্যই যুক্ত থাকবে বলেই তো অসমবায়ী থেকে পার্থক্য হয়ে সমবায়ী হয়েছে। তো এই শব্দগুলো শব্দের সঙ্গে যুক্ত থাকলেও আবার এদের আলাদা আলাদা অস্তিত্ব থাকে না, অর্থাৎ অত্যান্বয়ীতে মুক্তান্বয়ীতে আলাদা আলাদা অস্তিত্ব থাকে, অত্যান্বয়ীতে আলাদা আলাদা অস্তিত্ব থাকে না। যেমন উদাহরণ হিসাবে বলা হয়েছে সংস্কৃত ভাষাকে। সংস্কৃত ভাষায় সেখানে যেমন নির্দেশকগুলোর তেমন আলাদা করে অস্তিত্ব পাওয়া যায় না। এখানে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সংস্কৃত, বাংলা, ল্যাতিন। যদি বাংলাতে বলি তোমার কলমটি নিয়ে এসো, টি যখন বলছি, টি যে পদ অংশটুকু রয়েছে সেটার কোনো আলাদা অর্থ সেভাবে প্রকাশ করতে পারে না, কোনো না কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে অস্তিত্বকে সে টিকিয়ে রাখে। তাহলে আমরা এখানে অত্যান্বয়ী শ্রেণীভুক্ত করতে পারি সংস্কৃত, বাংলা, ল্যাতিন, ইংরেজি, আরবি যে ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলো অত্যান্বয়ী শ্রেণীভুক্ত। অন্যদিকে আরেকটি রয়েছে, সেটি হলো সমন্বয়ী। দেখো, ভুল বলেছি, এখানে যে উদাহরণগুলো বলেছি এটা আসলে হবে সমন্বয়ী। আসলে সমন্বয়ী এটা সমন্বয়ী হবে। সমন্বয়ীতে প্রত্যয় বিভক্তি উপসর্গ এই চিহ্নগুলো শব্দের সঙ্গেই যুক্ত থাকে এবং এদের আলাদা আলাদা অস্তিত্ব থাকে না। যেরকম উদাহরণটা বলেছি সংস্কৃত, বাংলা, ল্যাতিন, ইংরেজি, আরবি এই ভাষাগুলোতে প্রত্যয় বিভক্তি উপসর্গগুলো শব্দের সঙ্গেই যুক্ত হয়ে থাকে এবং এদের তেমন আলাদাভাবে অস্তিত্ব থাকে না। অন্যটি হলো অত্যান্বয়ী, একটু আগে ভুল বলেছি।
অত্যান্যই একমাত্র এস্কিমোদের ভাষাকে বলা হচ্ছে। এস্কিমোদের যে ভাষা, এই এস্কিমোদের ভাষাকে বলা হচ্ছে এখানে এস্কিমোদের ভাষাকে বলা হচ্ছে এখানে অত্যান্যই। অত্যান্যই বলতে বোঝানো হয় যে সেখানে তেমনভাবে সম্পর্ক মানে উপস্থিত থাকে প্রত্যয় বিভক্তি উপসর্গগুলো, কিন্তু তাদের অস্তিত্ব সেভাবে স্বীকার করা হয় না, সেগুলোকে সেখান থেকে বের করে আনতে হয়। এই ধরনের তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে ভাষার রূপতত্ত্ব এবং আকৃতি অনুযায়ী শ্রেণীতে। অন্যদিকে যে গোত্র বা বংশ অনুযায়ী বিভাগ রয়েছে, এইটি একটি গুরুত্বপূর্ণ ভাষা আলোচনার ক্ষেত্রে। এই ভাষা আলোচনার জায়গায় যে ভাষাগুলোর গোত্র বা কোথা থেকে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি বংশজাত যেগুলো একই রকম ভাষার মিলের দিক থেকে উৎসকে খুঁজে পাওয়া যাচ্ছে, এই উৎসটার দিক থেকে বংশ বা গোত্র অনুযায়ী বিভাগ করা হয়েছে। এখানে প্রায় 25 থেকে 26টা ভাগ করা হয়েছে, যদিও নির্দিষ্ট করে উল্লেখ সেখানে করা হয়নি যে 25 থেকে 26টা ভাগে বিভক্ত করে গোত্র বা বংশ অনুযায়ী বিভাগটাকে গোষ্ঠীভুক্ত করা হয়েছে। একই গোষ্ঠীভুক্ত যে ভাষাগুলো পাওয়া যায় সেগুলোকে সমগোত্রজ ভাষা বলে, আর যেগুলো একই বংশের নয়, আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা যেগুলোকে একসঙ্গে শ্রেণীভুক্ত করা যাচ্ছে না, সেগুলোকে অগোষ্ঠীভুক্ত ভাষা বলে, অর্থাৎ মানে অগোত্রজ ভাষা বলা হয়ে থাকে। গোত্র অনুযায়ী সারা বিশ্বে এরকম 12টি ভাষা ছড়িয়ে রয়েছে, 12টি ভাষা বংশ ছড়িয়ে রয়েছে। কয়টি ভাষা বংশ ছড়িয়ে রয়েছে? 12টি ভাষা বংশ ছড়িয়ে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশকে বৃহৎ ভাষা বংশ বলা হয়, বৃহৎ ভাষা বংশ বলা হয়। যেমন ইন্দো ইউরোপীয়, সেমীয় হামীয়, বান্টু, ফিন্ন, উগ্রীয় বা উরালীয়, তুর্কো মঙ্গল মাঞ্চু বা আলতাইক একসঙ্গে বলা হয়ে থাকে। আলতাইক এবং এখানে শর্ট করে দিয়ে দিয়েছি, এখানে বলেছে ফিনো-উগ্রীয় বা উরালীয়, এটাকে আলতাইকও বলা হয়ে থাকে, সরি তুর্কো মঙ্গল মাঞ্চু বা এটাকে আলতাইকও বলা হয়ে থাকে। ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোর্চনীয়, প্রাচীন এশীয়, এস্কিমো এবং আমেরিকার আদিম ভাষাসমূহ। এই 12টি ভাগে আসলে বংশ বা গোত্র অনুযায়ী শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে পরবর্তীকালে আমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে। এছাড়াও মহাদেশ অনুযায়ী দেশভিত্তিক বিভাগ, ধর্মীয় শ্রেণী বিভাগ এবং কালগত শ্রেণী বিভাগগুলো রয়েছে। এই কালগত বা ধর্মীয় দেশভিত্তিক বা মহাদেশ অনুযায়ী বিভাগগুলো তেমনভাবে গুরুত্বপূর্ণ এখানে নয়। যে বিভাজনগুলো করা হয়েছে, বিভাজনের মধ্যে যদি আমরা দেখি একসঙ্গে ভাষাগুলোকে মিলিয়ে কোনো শ্রেণীতেই অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না। যদি অন্তর্ভুক্ত করা সম্ভব না হয়, তাহলে সেই ভাষাগুলোকে বলা হয়ে থাকে অগোত্রীয় বা অবর্গীয় ভাষা বলা হয়, বর্গীভূত ভাষা। একটু আগে যদি আমরা দেখি রূপের দিক থেকে ভাষাগুলোর মিল রয়েছে, তাহলে সেগুলো রূপতাত্ত্বিক দিক থেকে শ্রেণী বিভাগ করা হয়। যেগুলোতে বংশ অনুযায়ী বা সৃষ্টি অনুযায়ী ভাগ করা মানে একসঙ্গে গোষ্ঠীভুক্ত করা হয়, তাহলে তাদেরকে গোত্র বা বংশ অনুযায়ী বলবো। মহাদেশের দিক থেকে যদি ভাষাগুলোর কোনো মিল বা সাদৃশ্য থাকে, তাহলে সেগুলো মহাদেশ অনুযায়ী বিভাগ। দেশভিত্তিক, দেশকে কেন্দ্র করে যদি ভাষাগত মিল থাকে, তাহলে সেগুলো দেশভিত্তিক বিভাগ। ধর্মের দিক থেকে যদি ভাষার মিল থাকে, তাহলে সেটি ধর্মীয় শ্রেণী বিভাগের মধ্যে পড়ে। এবং যদি সময়গত দিক থেকে সময়ের বিবর্তনের মধ্যে দিয়ে যদি ভাষার মিল থাকে, তাহলে তাকে আমরা বলছি কালগত শ্রেণীবিভাগ। কিন্তু এতগুলো শ্রেণীবিভাগ ছাড়াও যদি কোনো ভাষাকে কারোর সঙ্গে মেলানো সম্ভব না হয়, তাহলে সেগুলোকে
অবর্গীভূত ভাষা বলে, বা বলা হয়ে থাকে অশ্রেণীবদ্ধ ভাষা। যেমন বলা হয় জাপানি, কোরীয় এবং বাস্ক। জাপানি ভাষা, কোরীয় এবং বাস্ক ভাষাকে এই অবর্গীভূত ভাষার সঙ্গে ভাষার অন্তর্ভুক্ত করা হয়, কারণ এখানে এই ভাষাগুলো অন্য কোনো ভাষার সঙ্গে সেভাবে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে আমাদের ভারতবর্ষের দিক থেকে আন্দামানের আন্দামানি কিংবা মায়ানমারের করেন ও মন এই ধরনের ভাষার অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে আরেকটি ভাষা রয়েছে বিশ্বের ভাষার মধ্যে মিশ্র ভাষা। বোঝা যাচ্ছে এখানে দুই বা ততোধিক ভাষার মিশ্রণ রয়েছে, দুই বা ততোধিক ভাষার মিশ্রণ রয়েছে, দুই বা ততোধিক ভাষা মিশে একটি নতুন ভাষা তৈরি হয়েছে। সেই ভাষাকে আমরা বলবো মিশ্র ভাষা, কারণ এখানে দুই বা ততোধিক জনগোষ্ঠী একসঙ্গে যখন মিলে যায়, বিশেষ কোনো কাজের সূত্রে হতে পারে কিংবা কোনো প্রয়োজনের খাতিরেও হতে পারে, যদি একসঙ্গে মিলে ওই দুই বা ততোধিক জনগোষ্ঠী আরও একটি নতুন ভাষার জন্ম দেয়, তখন তাকে আমরা মিশ্র ভাষা বলবো। যদি আমরা ধরে নিই বাংলা এবং হিন্দি কর্মক্ষেত্রে দুই শ্রেণীর মানুষ যদি একসঙ্গে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে কথোপকথনের যে ধরনের ভাষার মাধ্যম তৈরি হবে, সেটাকে আমরা মিশ্র ভাষা বলবো। যেমন আমাদের বাংলা ভাষাকেও যদি মানে চিন্তা করি, তাহলে দেখব সেখানে সংস্কৃত রয়েছে, সেখানে দেশি ভাষা রয়েছে, বিদেশি ভাষা অনেক রয়েছে, সে তাহলে অনেকটা মিশ্র ভাষার পর্যায়ে চলে যায়। অর্থাৎ মিশ্র ভাষা হতে গেলে শুধু মিশে গেলেই যে ভাষা হবে তা না, এই ভাষায় একাধিক ভাষার যে উপাদানগুলো থাকবে, পাশাপাশি কোনো ভাষাই সঠিকভাবে তাদের নিজের ব্যাকরণকে অনুসরণ করবে না, অর্থাৎ কোনোভাবে ব্যাকরণের নিয়মকানুন বজায় থাকবে না। কোনো একটি ভাষার নিয়ম সরাসরি সেখানে ব্যবহার হচ্ছে না। যদি আমি বলি হিন্দি এবং বাংলা একসঙ্গে মিশে যায়, মিশে গিয়ে যদি সেটি মিশ্র ভাষা তৈরি হয়, তাহলে সেখানে কোনো হিন্দির ব্যাকরণের নিয়ম বা বাংলার ব্যাকরণের নিয়ম কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। এক কথায় কোনো ধরনেরই নিয়ম কানুন সেখানে প্রযোজ্য নয়। তো সেই জায়গায় নিয়ম বহির্ভূতভাবে একটি নতুন ভাষার জন্ম দেয় বলে একে মিশ্র ভাষা বলে। এর শব্দ ভাণ্ডারও অনেকটা সীমিত থাকে এবং এটি সাধারণত কথ্য রূপেই ব্যবহৃত হয়ে থাকে, কারণ ভাবটা বিনিময় করার জন্যই শুধু ব্যবহার করা হয়ে থাকে এখানে, এই জন্য এটির কথ্য রূপে থাকে। সাহিত্যিক বিকাশের ক্ষেত্রে এটির সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে, কারণ এটি সাহিত্যিক রূপভাবে সেভাবে প্রকাশিত হবেই না। যারা ব্যবহার করে তারাও সেভাবে লেখালেখি করতে চাইবে না বা করবে না, তখন সেখানে তার নিজস্ব ভাবটা সহজে প্রকাশ পাবে না। শুধু তাদের ভাব বিনিময়ের ক্ষেত্রে এক ধরনের ভাষা তৈরি হচ্ছে। এটা সাধারণত ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রয়োজনের খাতিরে কোথাও একসঙ্গে অবস্থান করতে করতে একটি বিকৃত মানের পরিবেশ তৈরি হবে, সেই যে নতুন বিকৃত রূপের ভাষা সৃষ্টি হয় তাকেই মিশ্র ভাষা বলে। এইভাবে তৈরি হয়েছে। এখানে ইম্পর্টেন্ট বেশি পিজিন এবং ক্রেওল, পিজিন এবং ক্রেওল বলে দুটি পরিভাষা। অর্থাৎ পিজিন এবং ক্রেওল বলতে বোঝানো হচ্ছে, যখন মিশ্র ভাষা এই জনগোষ্ঠীর ভাব বিনিময়ের একটি মাধ্যম হিসাবে কাজ করছে, শুধু ভাব বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করছে, তখন সেটাকে বলা হচ্ছে পিজিন। আর এই ভাব বিনিময়ের যে ভাষাটা যদি মাতৃভাষায় পরিণত হয়ে যায়, তখন তাকে বলা হয় ক্রেওল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভাব বিনিময়ের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে থাকবে, তখন তাকে বলে পিজিন। এবং সেই ভাব বিনিময়ের ভাষাটি যদি থাকতে থাকতে ওখানকার মাতৃভাষাতে পরিণত হয়, তখন তাকে বলবো আমরা ক্রেওল। তাহলে
বোঝাই যাচ্ছে পিজিন হলো পিজিন দীর্ঘস্থায়ী নয়, ক্রেওল দীর্ঘস্থায়ী হয়। এবং পিজিন মাতৃভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয় না, ক্রেওল মাতৃভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পিজিন শুধু কাছাকাছি যেসব মানুষ থাকে তাদের সঙ্গে ভাব বিনিময়ের মাধ্যম হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে, আর ক্রেওল সাধারণত স্থায়ীভাবে নিজস্ব মতামত, আবেগ, অনুভূতি প্রকাশে ব্যবহার হয়ে থাকে। পিজিন তাহলে মানুষজন বিচ্ছিন্ন হয়ে গেলে পিজিন বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু ক্রেওল সেভাবে বিলুপ্ত হবে না, কারণ সেটি তো স্থায়ী মাতৃভাষায় পরিণত হয়ে যায়, এই কারণে ক্রেওল থেকেই যায়। কিন্তু এই যে পিজিন থেকে ক্রেওল হতে গেলে যে ধরনের প্রক্রিয়ার সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে ক্রেওলাইজেশন। ইংরেজিতে বলা হচ্ছে এরকম, ক্রেওলাইজেশন। অর্থাৎ একটি পিজিন বা ভাব বিনিময়ের যে ভাষা, মিশ্র ভাষাটি রয়েছে, সেটি যদি মাতৃভাষায় পরিণত স্থায়ী রূপ লাভ করে, সেই স্থায়ী রূপ লাভ করার বা গড়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে এখানে ক্রেওলাইজেশন। ব্যাস, এই কয়েকটা বিষয়কে শুধু মনে রাখতে হবে, বিশেষ করে পিজিন এবং ক্রেওলকে। এইখানে বেশি উল্লেখযোগ্য কোনো এক 2016 পরীক্ষাতেও হয়তো এসেছে শব্দটি, যে একটি শব্দ ছিল বিচলামার। এই বিচলামার আসলে একটি মিশ্র ভাষার উদাহরণ। মিশ্র ভাষা কিভাবে হয়েছে? আসলে সেখানে ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় এবং পর্তুগিজ ভাষা, এই তিনটি ভাষার মিশ্রণে একটি নতুন ভাষার সৃষ্টি হয়েছে, যার নামকরণ করা হয়েছে বিসলামার। এই বিসলামার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহৃত হয়, প্রশান্ত মহাসাগরে ব্যবহৃত হয়। এটা আসলে ব্যবসা বাণিজ্যের সূত্রেই সেখানে স্পেন, পর্তুগিজ, ইংরেজি ভাষী মানুষেরা থাকতে থাকতে নিজেদের মধ্যে একটি নতুন ভাষার জন্ম দিয়েছে, একে বলা হচ্ছে বিসলামার। ঠিক একই রকম আরেকটি উল্লেখযোগ্য মিশ্র ভাষা হলো চিনুক। আরেকটি উল্লেখযোগ্য মিশ্র ভাষার নাম হলো চিনুক। এটাই আদিম আমেরিকার ভাষার সঙ্গে ফরাসি ইংরেজি ভাষা মিশে তৈরি হয়েছে, আমেরিকার ভাষার সঙ্গে ফরাসি ইংরেজি শব্দ মিশে এই চিনুক মিশ্র ভাষাটি তৈরি হয়েছে। এই দুটি ভাষার নামগুলোকে মনে রাখবে। মিশ্র ভাষার পাশাপাশি আরেকটি ভাষা রয়েছে, নাম কৃত্রিম ভাষা। বোঝাই যাচ্ছে মিশ্র ভাষা স্বাভাবিকভাবে তৈরি হয়, অর্থাৎ স্বাভাবিক নিয়মে, কর্মসূত্রে বা ব্যবসা বাণিজ্যের খাতিরে যে মানুষগুলো, অন্যান্য ভাষার মানুষগুলো একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটি ভাষার জন্ম দেয়, সেটা স্বাভাবিক, এটির নাম মিশ্র ভাষা। আর কৃত্রিম ভাষা, এটি মানুষের নিজস্ব তৈরি, অর্থাৎ মানুষের সুবিধার জন্য একটি নতুন ভাষা নিজে তৈরি করে, সেই ধরনের ভাষাকে বলা হচ্ছে কৃত্রিম ভাষা। অন্যভাবে আমরা একটু সংজ্ঞা হিসেবে বলতে পারি যে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে সঠিকভাবে ভাব বিনিময়ের জন্য বা ঐক্য গড়ে তোলার জন্য মানুষের নির্মিত যে ভাষা, তাকে বলে কৃত্রিম ভাষা। কেননা বিশ্বে কিছু আন্তর্জাতিক ভাষার যে ভাবনা থেকে তৈরি হয়েছিল সেগুলোই তো, না স্যার? হ্যাঁ, ওই প্রসঙ্গটাই বলছি এখন, যে দেখো পৃথিবীতে এত ভাষা রয়েছে, আমি যদি ভারতবর্ষে থেকে এখন তো ইন্দোনেশিয়ার সঙ্গে ইন্দোনেশিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাই, কিংবা সেই উত্তর কোরিয়ার মানুষের সঙ্গে কথা বলতে যাই, তাহলে আমাদের ভাব বিনিময়টা সার্থক হবে না, ভাব বিনিময়ে অনেক গ্যাপ তৈরি হবে, কেউ কারো কথা সেভাবে বুঝতে পারবো না। এই যে পার্থক্য, এই যে ভাব বিনিময়ের সমস্যা তৈরি হয়েছে, সেখান থেকেই এই কৃত্রিম ভাষা তৈরি করার ভাবনাটা এসেছে, যাতে পৃথিবীর কোনো মানুষের এই ভাবনা অন্য কোনো মানুষের কাছে বাধা হয়ে না দাঁড়ায়, সহজে যাতে নিজেদের ভাবগুলোকে আদান প্রদান করতে পারি। তো এইরকমই কৃত্রিম ভাষার
চিন্তা ভাবনা প্রথম শুরু করেন দার্শনিক দেকার্ত। মনে রাখবে, কৃত্রিম ভাষার প্রথম চিন্তা ভাবনা করেন দার্শনিক দেকার্ত। ফিলোসফিতে তোমরা হয়তো জেনেছ এই দেকার্তকে খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর প্রথমের দিকে তিনি প্রথম চিন্তা ভাবনা করলেন যে একটি কৃত্রিম সর্বজনীন ভাষার প্রয়োজন রয়েছে মানুষের ভাব বিনিময়ের জন্য। পরে জার্মান মনীষী স্লেয়র তিনি এই আন্তর্জাতিক ভাষার পরিকল্পনা করেন এবং তিনি তার সেই আন্তর্জাতিক ভাষাটির নাম দেন ভোলাপুক। কোথাও কোথাও দেখবে লেখা রয়েছে ফোলাপুক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় ভোলাপুক, কারণ এগুলো যেহেতু বিদেশি নাম সেই কারণে একটু উচ্চারণে বা লেখার ক্ষেত্রে হেরফের থাকতেই পারে। তো দেকার্তের পরে স্লেয়র প্রথম আন্তর্জাতিক ভাষার পরিকল্পনা করেন, নাম দেন ভোলাপুক। তারপরে এই ভাষাগুলোকে নিয়ে চর্চা শুরু করে, একে একে সে চর্চা এগিয়ে যায়, এখনো পর্যন্ত সে চর্চা রয়েছে। যেমন সর্বশেষ যে চর্চাটা হয়েছে কৃত্রিম ভাষাটি, সেই ভাষাটি তৈরি করেছেন পোল্যান্ডের একজন চক্ষু চিকিৎসক ডক্টর এল জামেনহফ। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, এল জামেনহফ। তিনি সর্বশেষ যে ভাষাকে স্থায়ী রূপ দিতে চেয়েছিলেন সেটি হলো এসপারেন্তো। নামটা মনে রাখবে, এসপারেন্তো। ওকে, এর আগে অনেক চর্চা হয়েছে, সেখানে মানে নানাভাবে সেগুলোকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সর্বশেষে এসপারেন্তো নাম দিয়ে যে কৃত্রিম ভাষাটি তৈরি করলেন এল জামেনহফ, সেই ভাষাটি অনেকটা প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। এই ভাষায় আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য অতিরিক্ত কোনো শব্দ ব্যবহার করতে হয় না, খুবই সহজ সরল হয়। কিছু শব্দ শিখে নিলেই সহজে ভাব আদান প্রদান করা সম্ভব হবে। আসলে এল জামেনহফ সেই ভাষাটিকে তিনি ছদ্মনামে ব্যবহার করেছিলেন, ডক্টরও এসপারেন্তো বলে। তো সেই নাম থেকে তিনি নামকরণ করেছেন এসপারেন্তো। এই ভাষাটিকে বিশ্ব ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। মনে রাখবে, পরিশেষে এসপারেন্তো কৃত্রিম ভাষাটিকে বিশ্ব ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এই কৃত্রিম ভাষার বৈশিষ্ট্য কি? কেন একটি মানে স্বাভাবিক ন্যাচারাল ভাষাগুলোকে ছেড়ে একটা কৃত্রিম ভাষাকে কেন্দ্র করে আমরা ভাষা চর্চা করব? তার মূল কারণ হলো এই বিশ্বে বা আন্তর্জাতিক জায়গাতে ভাব বিনিময়ের মাধ্যম হিসাবে সহজে ব্যবহার করা যাবে। কোনো দেশের জাতীয় ভাষা যদি কোনো দেশের যদি স্থায়ী ভাষা কোনো না থাকে, নানান ধরনের ভাষা থাকে, সেখানে সেই ভাষাটিকে গ্রহণ করা যেতে পারে। এই ভাষাগুলোতে যে শব্দ ব্যবহার করা হয়েছে, বর্ণ ব্যবহার করা হয়েছে, বিশেষত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর থেকে নেওয়া হয়েছে, এর ফলে আরও বেশি সহজ হয়েছে। এই ভাষার শব্দগুলো উচ্চারণ হয়, মানে আমাদের যে উচ্চারণের ভঙ্গি সেটা উচ্চারণ অনুযায়ী হয়, যেমন সেখানে উল্লেখ থাকে ঠিক তেমনই উল্লেখ করলেই হবে। কোনো ধরনের বিধিবদ্ধ নিয়ম কানুন নেই এখানে। ব্যাকরণ নাই বললেই চলে, কিন্তু কিছুটা নিয়ম রয়েছে যেখানে খুব সহজ সরলভাবে তুলে ধরা হয়েছে। আসলে এই ভাষার শব্দ ভাণ্ডারও অনেকটা সীমিত, তাহলে অল্প কয়েকটা শব্দ শিখলেই সহজে সে ভাষাটি ব্যবহার করা যায়। তবুও সেখানে উল্লেখ করেছে এল জামেনহফ সে ভাষাটি তৈরি করার সময় 23টা ব্যঞ্জন ধ্বনির কথা বলেছে, 5টা স্বরধ্বনির কথা বলেছে, 2টা অর্ধস্বরের কথা বলেছে এবং 6টা যৌগিক স্বরধ্বনির কথা বলেছে। ওকে, এই কয়েকটা স্বরধ্বনির সঙ্গেই ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনিকে কেন্দ্র করে 921টি
921টি শব্দমূলের সঙ্গে বিভক্তি প্রত্যয় যুক্ত করে শব্দ ভাণ্ডার তৈরি করা হয়েছে। তাহলে অনেক কম শব্দ রয়েছে যার মধ্যে দিয়ে ভাব প্রকাশ করা সহজ হয়। এর ফলে বিশ্বের মানুষের সঙ্গে ভাব বিনিময় করাও সহজ হবে। অতএব এই আন্তর্জাতিক ভাষাটি একান্ত প্রয়োজন রয়েছে। যেমন ওখানে একটি উদাহরণ হিসাবে বলা হয়েছে যে বিশ্ব ভাষা বা এসপারেন্টোটা কেমন। বাংলায় যদি আমরা বলি সুপ্রভাত, তাহলে ইংরেজিতে তো আমরা জানি গুড মর্নিং হয়ে থাকে, কিন্তু এসপারেন্টোতে কি হবে? এসপারেন্টোতে সেখানে বলে দিয়েছে বনান বনান ম্যাটে নন, বনান ম্যাটে নন। শুনতে খুবই আজীব লাগতেছে, একটু অট লাগছে, কিন্তু সেখানকার যে কিছু শব্দগুলো রয়েছে, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনিগুলোকে জেনে নিয়ে যদি সেই ভাষা শেখা যায়, তাহলে সহজেই সেই ভাষা আয়ত্ত করা যায়, ভাব বিনিময়ের ক্ষেত্রেও সহজ হয়। ওকে, তাহলে আমরা জানলাম কৃত্রিম ভাষা, যা মানুষের তৈরি ভাষা। বিশ্বের মানুষের যাতে ভাব বিনিময়ে সমস্যা না হয় তার জন্য প্রথম ডেকার্ত এই ভাবনাটি ভেবেছিলেন। পরবর্তীকালে এল জামেনহফ তিনি সেটিকে বিশ্ব ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তার বিশ্ব ভাষাটির নাম হলো এসপারেন্তো। পরের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটি রয়েছে সেটি হলো পেরা ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে থাকে পেরা দিস না তো। পেরা বলতে এখানে সাধারণত অঙ্গভঙ্গির কথাই বলছে। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যদি মনের ভাব প্রকাশ করা হয়ে থাকে, অঙ্গ সঞ্চালন করে যদি ব্যবহার করা হয়, এই ভাষাবিজ্ঞানীরা এই ধরনের ভাষাকে পেরা ল্যাঙ্গুয়েজ বলেছে। তাহলে এই পেরা ল্যাঙ্গুয়েজে সম্পূর্ণভাবে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হয়, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে সেখানে মনের ভাব প্রকাশ করা হচ্ছে। যেমন আঙ্গুল দিয়ে যেরকম আমরা মাথা যখন মানে হ্যাঁ হ্যাঁ বলি তখন মাথাটা উপর নিচ করি, কিংবা না না বললে মাথা ঘুরাই, এই ধরনের যে ভাব প্রকাশের মাধ্যম সেটাকেই বলা হচ্ছে এখানে পেরা ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ। আসলে সাইন ল্যাঙ্গুয়েজ আর পেরা ল্যাঙ্গুয়েজ অনেকটা মানে সূক্ষ্ম মিলও রয়েছে। পেরা ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করেই আসলে এই সাইন ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে। এটা সাধারণত মুখ বধিরদের জন্য এক ধরনের যে সাংকেতিক ভাষা তৈরি করা হয়। যেমন তোমরা হয়তো জেনেছো, যারা দেখতে পায় না তাদের জন্য সাংকেতিকভাবে ব্রেইল পদ্ধতিকে ব্যবহার করা হয়ে থাকে। সেখানে সেই বিন্দু বিন্দু করে ব্যবহার করে স্পর্শ করে সেগুলো পড়া হয়ে থাকে। তো সেটা তখন সাইন ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। তো 1775 সালে ফরাসি শিক্ষাবিদ আব্বে চার্লস মাইকেল ডি আইইপি পুরো নামটা লিখলাম না, আইইপি, এই যে আব্বে চার্লস মাইকেল ডি আইইপি তিনি 1775 সালে প্রথম এই সাইন ল্যাঙ্গুয়েজের কথা বলেন এবং এটিকে তিনি উদ্ভাবন করেন, সৃষ্টি করেন। সাইন ল্যাঙ্গুয়েজে আসলে কথ্য ভাষার মতোই নানা বৈচিত্র্য তৈরি হয়। যেমন পেরা ল্যাঙ্গুয়েজে বৈচিত্র্য তেমনটা তৈরি হতে পারে না, কিন্তু তাকে কেন্দ্র করে যে সাইন ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় সেখানে নানা ধরনের বৈচিত্র্য তৈরি হতে পারে। কথ্য রূপও তৈরি হতে পারে, লিখিত রূপও তৈরি হতে পারে। যেরকমটা যারা অন্ধদের জন্য যে ব্রেইল পদ্ধতিতে লেখা বা ভাষাটি তৈরি করা হয়, সেটা বোঝার পরে তাই সে যে কথ্য রূপটা ব্যবহার করছে সেই অনুসারে সেখানে কথ্য এবং লিখিত দু ধরনেরই ভাষা তৈরি হতে পারে। ওকে, তাহলে প্যারা ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করেই সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে থাকে। এখানে আরেকটু একটা পরিভাষা বলে রাখি। বলা হয় সে শব্দটি হলো ড্যাকটিলোলজি। ড্যাকটিলোলজি সাধারণত
বলা হয় ফিঙ্গার স্পেলিংকে। যেমন এবাকাসে অঙ্ক পড়াতে গিয়ে আঙ্গুলের এত সঞ্চালন ব্যবহার করে থাকে, এই যে আঙ্গুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকেই বলা হয় ড্যাকটিলোলজি। যদি পারিভাষিক দিক থেকে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে ড্যাকটিলোলজির অর্থ দাঁড়াবে যে আঙ্গুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি। এই জন্য বলা হয়ে থাকে একে ফিঙ্গার স্পেলিং। সাধারণত ফিঙ্গার স্পেলিং শব্দটি ব্যবহার না করে এখানে এই পারিভাষিক শব্দ ড্যাকটিলোলজি ব্যবহার করা হয়ে থাকে। বেশ, এই গেল। আঙুল দিয়ে কি করে শব্দ দেখাবে? আঙ্গুল দিয়ে বানান করে, মানে তোমরা হয়তো এরকম দেখেছো, প্রাইম মিনিস্টার বা উচ্চপদস্থ কোনো ব্যক্তি যদি লেকচার দেয়, পাশে একজন ব্যক্তি রয়েছে, আঙ্গুল দিয়ে যে অঙ্গভঙ্গি, মানে প্যারা ল্যাঙ্গুয়েজ যাকে বলছি আমরা আমাদের ভাষার মধ্যে, যে প্যারা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, অঙ্গভঙ্গি ব্যবহার করছে, অঙ্গভঙ্গির সময় তখন যদি বানানটা করে করে দেয়, যেমন আমি এখন যদি লিখতে বলি আমি তোমরা বুঝতে পারছো না, আঙ্গুলটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, আমি আঙ্গুলটা যেমন ঘুরাচ্ছি এখানে লিখছি এরকম এটা যে লিখলাম, এই লেখাটাই বোর্ডে না লিখে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আঙ্গুলটা ঘুরিয়ে আমি এরকম। তো এই যে আঙ্গুল দিয়ে বানান করে বোঝানোর যে পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে এখানে ড্যাকটিলোলজি। ওকে, মানে এটা শূন্য দেখানো হবে, তাই তো? হ্যাঁ শূন্যের মধ্যে আঙুল দিয়ে দেখানো হ্যাঁ, হবে। শূন্যের সামনে সেখানে মানে যে শ্রোতা থাকবে তার সামনে শুধু তার প্রতীকটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে বোঝানো হবে, কোনো ধরনের বর্ণ লেখা হবে না কোথাও। ওকে, বেশ। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। একটু আগে জেনেছি বিশ্বের ভাষা পরিবার, এখন ভারতবর্ষে। তোমরা ভাষা পড়তে গিয়ে জেনেছো যে ভাষা সাধারণত বহমান একটি বিষয়। বিশেষত ভারতবর্ষে বহু ভাষাভাষী মানুষ এসেছে, তাদের নিজস্ব ছাপ রেখে চলে গেছে। বিশেষ করে বাংলায় বাঙালিরা বিভিন্ন জাতির কাছ থেকে গ্রহণ করেছে, বর্জন করেছে, আবার নতুন করে রূপ দিয়ে নতুন কিছু আবিষ্কার করেছে। সেদিক থেকে ভারতবর্ষ বহু ভাষার বৈচিত্র্যময় দেশ, একদম মেনে নিতে হবে, বহু ভাষার বৈচিত্র্যময় দেশ। কেননা ভারতবর্ষে দিকে দিকে এত জাতি উপজাতি এসেছে যে তারা চলে যাওয়ার সময় কোনো না কোনো ছাপ রেখে গেছে। জর্জ গিয়ারসনের নেতৃত্বে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এই ধরনের একটি সার্ভে করা হয়, সেখানে চিহ্নিত করা হয় যে 179টি ভাষা এবং 544টি উপভাষা ভারতবর্ষে প্রচলিত রয়েছে। তারা তাদের সার্ভেতে বলেছে 179টি ভাষা এবং 544টি উপভাষা ভারতবর্ষে প্রচলিত আছে। কিন্তু 1961 সালের দিকে জনসমীক্ষায় দেখা যায় যে মাতৃভাষার সংখ্যা দাঁড়িয়েছে 1652টি মাতৃভাষায় পরিণত হয়েছে। যদিও এই যে জর্জ গিয়ারসনের নেতৃত্বে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এটি করা হয় 1903 সালের দিকে, আর 1961 সালের দিকে এসে দেখা যায় 1652টি মাতৃভাষা প্রচলিত রয়েছে। এর মধ্যে বেশিরভাগই অবর্গীভূত ভাষা, যেরকমটা আমি একটু আগে বলেছি, যেগুলোর অন্যান্য যে ভাষাগুলো অন্যান্য ভাষার সঙ্গে কোনোভাবে মিল নেই, সাদৃশ্য পাওয়া যায় না, বর্গে অন্তর্ভুক্ত করা যায় না, সেই ভাষাকে বলা হচ্ছে অবর্গীভূত ভাষা। এখানে বেশিরভাগ ক্ষেত্রে ভারতবর্ষে অবর্গীভূত ভাষা বিদ্যমান রয়েছে। তো এই অসংখ্য ভাষার বৈচিত্র্যময়তা দেখে ভারতবর্ষকে বলা হয়ে থাকে মানে ভাষার অরণ্যের দেশ, অর্থাৎ ভারতবর্ষকে ভাষার অরণ্য বলে অভিহিত করা হয়ে থাকে। তো এই যে ভাষার অরণ্য, এই অরণ্যটা কিভাবে তৈরি হয়েছে সেটা বিচার করতে গিয়ে
সাধারণত ভারতবর্ষকে 4 ভাষা বংশের দেশ নামে চিহ্নিত করা হয়। 4 ভাষা বংশ বলতে ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোট চীনা ভাষা। ভারতবর্ষের যে উপমহাদেশটা রয়েছে, এই উপমহাদেশে আচ্ছা ধরে নাও, এই যে উপমহাদেশটা রয়েছে, এই উপমহাদেশে বিশেষত প্রথম যে জনগোষ্ঠীটি আসে সেটি হলো নেগ্রিটো বা নিগ্রোবুট। নেগ্রিটো বা নিগ্রো বা নিগ্রো। আচ্ছা, এই নিগ্রোদের তেমন ছাপ পাওয়া যায় না। আসামের অঙ্গামী নাগাদের ক্ষেত্রে দু একটা ছাপ পাওয়া যায়। আন্দামানের জারোয়া উপজাতিদের মধ্যে ছাপ পাওয়া যায়। পরবর্তীকালে আফ্রিকা মহাদেশ থেকে, আমাদের এই সাবকন্টিনেন্টটি আফ্রিকা মহাদেশের সঙ্গে একসঙ্গে ছিল। তোমরা আফ্রিকা পড়তে গিয়ে জেনেছো যে পরবর্তীকালে ধীরে ধীরে এটি বিচ্ছিন্ন হয়ে যায়। এই আফ্রিকা থেকে আমাদের এখানে আসে অস্ট্রিকরা। এরা একটু উন্নত, এই উন্নত হওয়ার ফলে নিগ্রোরা পরাজিত হয় এবং বিলুপ্ত হয়ে যায়। এই অস্ট্রিকদের পাশাপাশি যখন স্থায়ী বসতি স্থাপন করে, তখন ভূমধ্য মহাসাগর থেকে এখানে আসে দ্রাবিড়রা। ভূমধ্য মহাসাগর থেকে আসে দ্রাবিড়রা। দ্রাবিড় এবং অস্ট্রিকের মধ্যে সংঘাত বা দ্বন্দ্ব লেগে থাকে। পরবর্তীকালে অস্ট্রিকরা উত্তর পূর্ব দিকে গণ্ডিবদ্ধ হয়ে যায় এবং দ্রাবিড়রা দক্ষিণ ভারতের দিকে গণ্ডিবদ্ধ হয়ে যায়। অন্যদিকে রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে যাযাবরের যে আর্যরা, তারা খাদ্যের সন্ধানে ধীরে ধীরে স্থলপথ ধরে এইদিকে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান হয়ে সিন্ধু নদের উপত্যকায় এসে উপস্থিত হয়। এই আর্যরা এখানে যখন সভ্যতা স্থাপন করে, তখন তারাও উত্তর পূর্ব দিকে যাওয়া শুরু করেছিল এবং নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। এর ফলে এই যে 4টি গোষ্ঠী সময়ের ব্যবধানে নিজেদের পারস্পরিক সমন্বয়ের মধ্যে দিয়ে একটি নতুন স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করে। এর ফলে গোটা ভারতবর্ষে এক ধরনের বৈচিত্র্যময় পরিবেশ তৈরি হয়ে যায়। দ্রাবিড় বলতে সাধারণত তামিল, মালায়ালাম এদেরকে বলা হয়ে থাকে দ্রাবিড়িয়ান গোষ্ঠী। তো এই যে 4টি গোষ্ঠীকে কেন্দ্র করে তৈরি হয়েছে, আলাদা আলাদাভাবে 4টি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বৃহত্তর গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আমরা জেনেছি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে 2টি অংশ রয়েছে। একটি ভারতবর্ষে প্রবেশ করে, এটা ভারতীয় আর্য। আমি ডিরেক্ট বলে দিয়েছি, এখানে বিভাজন করছি না। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতের দিকে যেটা আসে সেটা ভারতীয় আর্য হয়। আমি ভারতীয় আর্য থেকে সেখানে আলোচনা করছি। এই যে ভারতীয় আর্য থেকে ভারতে প্রবেশ করলো, এই ভারতীয় আর্য যখন শুরু হলো, তখন তাকে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ভাষা হলো ছান্দস। এখানে সংস্কৃত বলা যাবে না। ছান্দস ভাষাকে দেব ভাষা বলা হয়ে থাকে। এখানে বেদ লেখা হয়েছে সভ্যতা এবং সংস্কৃতিকে নিয়ন্ত্রণের জন্য। এই যে বেদ লেখা হয়েছে বলে তারা প্রত্যেকে দেব ভাষা বলা হতো। এই দেব ভাষা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে বিকৃত হয়ে যাচ্ছে। এই বিকৃত যখন হয়ে যাচ্ছে, তো সেটাকে মানে ধরে রাখার জন্য, সঠিকভাবে ধরে রাখার জন্য পাণিনি অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করেন। এই অষ্টাধ্যায়ী যে ব্যাকরণ দিয়ে সংস্কারকৃত যে ভাষা তৈরি করলেন, সেই সংস্কারকৃত ভাষার নাম তখন হলো সংস্কৃত। কিন্তু প্রকৃত প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেটি মূল ভাষা হলো ছান্দস ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে কথ্য রূপটা ছিল, এই কথ্য রূপ থেকে
যে ভাষাগুলো সৃষ্টি হওয়া শুরু হলো সেই ভাষাগুলোকে বলা হচ্ছে তখন মধ্য ভারতীয় আর্য ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষারই কথ্য রূপের শেষ যে বিবর্তিত রূপটি ছিল, শেষ বিবর্তিত রূপটির নাম হলো মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে। আমি খুব সংক্ষেপে এখানে তোমাদের ছকটি বললাম, আরও অনেক বিভাজন রয়েছে। যেমন এই মধ্য ভারতীয় যে আর্য ভাষা রয়েছে এখানে অনেক কয়েকটা বিভাজন হয়েছে, প্রাকৃত ভাষার উদ্ভব হয়েছে, তার বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষাকে আমরা পেয়েছি। এই কারণে বাংলা ভাষাকে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় না, আসলে সংস্কৃত থেকে সরাসরি উদ্ভব হয়নি। বেশ, অস্ট্রিক ভাষা, এই অস্ট্রিক ভাষায় সাধারণত উত্তর পূর্বর দিকে বেশি করে প্রচলিত রয়েছে। এই অস্ট্রিক ভাষা সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা যে উপজাতি আদিবাসীরা রয়েছে তাদের মুখের যে ভাষাগুলো সেই ভাষাগুলোকে অস্ট্রিক বলা হয়। বিশেষত বাংলা ভাষার বেশিরভাগই দান বা শব্দই অস্ট্রিক ভাষা থেকে ব্যবহৃত হয়ে থাকে। এমনকি সংস্কৃত ওই অস্ট্রিক থেকেই, মানে সংস্কৃতিতে দিক থেকেও অস্ট্রিক থেকে আমরা অনেকটা ঋণী। তো এই অস্ট্রিক ভাষায় 58টি ভাষা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ অস্ট্রিক ভাষা গোষ্ঠীতে 58টি ভাষা পাওয়া যায়। এটি ভারতবর্ষের বৃহত্তম ভাষা বংশ বলা যায়। মানে যদি আমরা বিভাজিত করি 4 ভাষা বংশের দেশ যদি ভারতবর্ষকে আইডেন্টিফাই করি তাহলে বলবো যে অস্ট্রিক হলো বৃহত্তম ভাষা বংশ। এই ভাষাগুলির মধ্যে অন্যতম ভাষাটি হলো সাঁওতালি ভাষা, বাকি ভাষাগুলো তেমনটা প্রাধান্য পায় না। এই 58টি ভাষার মধ্যে অন্যতম ভাষা হলো সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষারও 10 রকমের বৈচিত্র্য রয়েছে, যেমন বাংলা ভাষায় 5 রকমের বৈচিত্র্য আমরা পেয়ে থাকি, সাঁওতালি ভাষাতেও 10 রকমের বৈচিত্র্য রয়েছে। এর কেন্দ্রস্থল সাধারণত আমরা পেয়ে থাকি সাঁওতাল পরগনার ছোটনাগপুরের দিকে। এর এই সাঁওতালি ভাষায় লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে। সাধারণত বাংলা এবং রোমক লিপি ব্যবহার করা হয়ে থাকে। সাঁওতালি লিপির নাম দেওয়া হয়েছে অলিচিকি লিপি, এটা মনে রাখবে। সাঁওতালি ভাষার লিপিটার নাম দেওয়া হয়েছে অলিচিকি লিপি, অর্থাৎ বাংলা ব্যবহার করে যে বর্ণগুলো তৈরি করা হয়েছে সেই বর্ণগুলোকে বলা হয় অলিচিকি। এর উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু। এই অলিচিকির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু। পরবর্তীকালে ফাদার হফম্যানের সম্পাদনায় 13টা খণ্ডে এই অলিচিকি 13টা খণ্ডে সংকলন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া। অর্থাৎ 13টি খণ্ডে রঘুনাথ মুর্মুর অলিচিকি লিপিকে কেন্দ্র করে লেখা হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া। লেখা হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া লেখা হয়েছে। ওকে, অন্যদিকে দ্রাবিড় ভাষা বংশ, যে এটি সাধারণত বলেছিলাম দ্রাবিড়রা এসেছে ভূমধ্য মহাসাগর থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে। তো এই দ্রাবিড়রা ভারতে প্রবেশ করার পরেই তাদের ব্যবহৃত যে ভাষা সেটি ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম হিসেবে পরিচিত। বিশেষত দক্ষিণ ভারতের মধ্যে তারা গণ্ডিবদ্ধ হয়ে আছে। এখানে দ্রাবিড় যে ভাষাগোষ্ঠী রয়েছে, দ্রাবিড় ভাষাগোষ্ঠীরও 4টি রূপ রয়েছে। 4টি রূপের মধ্যে একটি থাকলো দক্ষিণী, অন্যটি উত্তর দেশীয়, মধ্যদেশীয় এবং
বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। এই যে দক্ষিণী অর্থাৎ দক্ষিণ দিকে যেগুলো প্রচলিত ভাষা রয়েছে সেগুলো এই দক্ষিণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন তামিল, মালায়ালাম, কন্নড়, তেলেগু, টুলু, নীলগিরি অঞ্চলে যে ভাষাটি ব্যবহৃত হয় এই দ্রাবিড়ের বৈচিত্র্য হিসাবে ব্যবহৃত হয়। উত্তর দেশীয় বলতে ওরাও, মালতো, কুরুখ যে ভাষাগুলো রয়েছে। মধ্য দেশের মধ্যে গন্ডি বা গন্ড, কুই, কোলানি এবং বিচ্ছিন্নভাবে রয়েছে ব্রাহুই। ব্রাহুই ভাষা ব্যবহৃত হয়ে থাকে বিচ্ছিন্নভাবে। তো দক্ষিণ দেশে আমরা পেলাম তামিল, মালায়ালাম, কন্নড়, তেলেগু এই ভাষাগুলো। দক্ষিণ দেশের ভাষাগুলি সাধারণত একটু জোরালোভাবে প্রতিষ্ঠা পেয়েছে। যেমন তামিল ভাষার ক্ষেত্রে তামিলের সাহিত্যিক রূপও রয়েছে, কথ্য রূপও রয়েছে। তামিল ভাষার দক্ষিণ দেশের তাদের একটি নিজস্ব লিপিও রয়েছে। তাদের যে লিপিটার নাম হলো গ্রন্থি লিপি। তাদের সেই গ্রন্থি লিপি থেকে স্বরবর্ণ 12টি এবং ব্যঞ্জনবর্ণ 18টি তৈরি হয়েছে তামিলের ক্ষেত্রে। তেমনি মালায়ালামের নিজস্ব একটি ব্যবহারিক দিক রয়েছে। নবম দশম শতাব্দীতে আসলে তামিল ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে মালায়ালাম ভাষাটি তৈরি হয়েছে। তামিল ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে নবম শতকের দিকেই মালায়ালাম ভাষাটি সেখানে তৈরি হয়েছে। অন্যদিকে কন্নড় ভাষা কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা। এটি 2001 সালে জনগণনা অনুযায়ী 3,79,00,000 মানুষ এই কন্নড় ভাষা ব্যবহার করেছে। এটিও তামিল ভাষা থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ তামিল ভাষা থেকে মালায়ালাম, তামিল ভাষা থেকে কন্নড় ভাষার সৃষ্টি হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে দক্ষিণ ভারতের দিকে তামিল ভাষার অনেকটা জনপ্রিয়তা এবং গুরুত্ব রয়েছে। উত্তর শাখার মধ্যে অন্যতম হলো কুরুক এবং ওরাও। এরা এই ভাষাগুলো সাধারণত বিহার এবং উড়িষ্যা অঞ্চলের মধ্যে ব্যবহার হয়ে থাকে। অন্যথায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রাজমহল পাহাড়ের আশেপাশে অঞ্চলের মানুষেরা এই উত্তর দেশীয় শাখাটিকে ব্যবহার করে থাকে। এই গেল দ্রাবিড় ভাষা গোষ্ঠী। অন্যদিকে রয়েছে ভোট চীনা। এই ভোট চীনা ভাষা বংশ সাধারণত মঙ্গোলয়েড শ্রেণীভুক্ত মানুষেরা ব্যবহার করা হয়ে থাকে। মঙ্গোলয়েডরা সাধারণত এই চীনের দিক থেকে পূর্ব দিকে ভারতবর্ষে প্রবেশ করে। এই মঙ্গোলয়েড বা মঙ্গোলীয়রা উত্তর পূর্ব ভারতেই রয়ে গেছে। এরা সেভাবে কোনো মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রাধান্য বিস্তার করতে পারেনি। এদের ভাষাকে এখানে বলা হচ্ছে ভোট চীনীয় ভাষা। এই ভোট চীনীয় ভাষা যখন ভারতবর্ষে প্রবেশ করলো তখন বলা হচ্ছে ভোট চীনা। এই ভোট চীনার ভাষা সাধারণত পাওয়া যায় বোরো, যেমন এখন বোরোল্যান্ডের দিকে রয়েছে। বোরোল্যান্ডে সেখানে 22টি ভাষার সন্ধান পাওয়া গেছে। যেমন কাছারি, রাভা, কোচ, গারো, মেচদের মধ্যে যে ভাষা ব্যবহার হয়, যেমন মানে কোচ, গারো, মেচরা যেভাবে যে নিজেদের ভাষাগুলো ব্যবহার করে সেগুলো, কিংবা নাগা, কুকিচিন সাধারণত মণিপুর, ত্রিপুরার দিকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। বর্মি, যেগুলো মায়ানমারের দিক থেকে বার্মা এবং চট্টগ্রামে অঞ্চলগুলোতে বেশি ব্যবহার হয়ে থাকে, সেই ভাষাগুলোকে এখানে বলা হচ্ছে ভোট ধর্মী বা অন্যথায় ভোট চীনা ভাষা বংশের অন্তর্ভুক্ত। তাহলে ভারতবর্ষে অনেক ভাষা প্রচলিত রয়েছে, তাই ভাষার অরণ্য বলা হচ্ছে ভারতবর্ষকে। বিশেষত এখানে গবেষণার দিক থেকে 4টি ভাষা বংশের দেশ বলা হয়। একটি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোট চীনা। এই ভোট চীনা সাধারণত মঙ্গোলীয় গোষ্ঠীর মানুষেরা এসে যে ভাষার সূচনা করেছে সেই ভাষাগুলোকে বলা হয়। অর্থাৎ বাঙালি যেহেতু একটি সংকর জাতি, বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিজেদের তৈরি করে একটি স্বতন্ত্র জাতিসত্তায় পরিণত হয়েছে, তাই তাদের ভাষাও একটি মিশ্রিত এবং সংস্কৃত মিশ্রিত হিসেবে তৈরি হয়েছে। বেশ।
তৃতীয় অধ্যায়টি রয়েছে প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। দেখো, প্রাচীন লিপি বলেছে, লিপির কেন উদ্ভব হয়, লিপি সাধারণত কেন ব্যবহার করব, তার মূল কারণ হলো লেখরূপ দেওয়ার জন্য ভাষার। বেশ, অবশ্যই ভাষাকে লেখ্যরূপ দেওয়া, অর্থাৎ ভাব বিনিময়কে বা আমাদের মনের ভাবনাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য লিপির আবির্ভাব হয়েছে। ওকে, তাহলে লিপি তৈরি হয় স্থায়ী রূপ দেওয়ার জন্য, ভাবনাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য। কিন্তু এই লিপিগুলো সেভাবে ডিরেক্ট তৈরি হয় নাই, অর্থাৎ সরাসরি এই লিপির আবির্ভাব সম্ভব নয়, কারণ এগুলো আদিম প্রকৃতি কৌম ব্যবস্থার মানুষ যখন বনে জঙ্গলে বা গুহায় বসবাস করে, তখন তারা ভাব প্রকাশ করেছিল নানা অঙ্গভঙ্গি দেখিয়ে বা নানাভাবে ভাব প্রকাশ, নানা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তারা গুহার দেওয়ালে কিংবা গাছে নানাভাবে চিত্র অঙ্কন করে তাদের মনের ভাব প্রকাশ করা শুরু করলো। এই যে ছবি আঁকার মাধ্যমে যে ভাব প্রকাশ, সেটাকে বলা হচ্ছে চিত্রলিপি। এটি ভাব প্রকাশের প্রথম ধাপ বলা যায়। অর্থাৎ ছবি ভাঙ্গা লিখন পদ্ধতি যে তৈরি হলো তাদের মধ্যে আদিম সমাজে, তাকে বলা হচ্ছে চিত্রলিপি। চিত্রলিপিকে বলা হচ্ছে ভ্রূণ লিপি, কারণ এখানে শুরু হয়েছে। এটা ডেভিড ডিরিঞ্জা তিনি গবেষণা করে নাম দিয়েছেন ভ্রূণ লিপি। অর্থাৎ এখানে লিপির সূত্রপাত হচ্ছে, মনের ভাবগুলোকে স্থায়ী রূপ দেওয়ার এখানে সম্ভাব্য একটি ভাবনা তৈরি হয়েছে। যেমন আমরা এর উল্লেখ পেয়ে থাকি গ্রামে গঞ্জে, বিশেষ করে এখনও রয়েছে, কোনো কিছু মনে রাখার জন্য দড়িতে গিট দেওয়া হয়, কিংবা দেখা যায় ধান মাপার সময় অনেক মাপছে, তখন মাটিতে দাগ দিয়ে দিয়ে সেগুলোকে চিহ্নিত বা মনে রাখা হয়। এই যে ধারাবাহিক একটি ব্যবস্থাপনা, এগুলো চিত্রলিপিরই অন্তর্ভুক্ত। স্মৃতিবাহী যে ঘটনাগুলো করা হয়ে থাকে, দড়িতে গিট বাঁধা কিংবা মাটিতে দাগ দিয়ে দিয়ে মনে রাখা, এগুলোকে বলা হয়ে থাকে কুইপু। এগুলোকে বলা হয়ে থাকে কুইপু। কুইপু, বাংলায় কুইপু, এগুলোকে বলা হয়ে থাকে কুইপু। এই কুইপু এখনও আদিম, বিশেষ করে আমেরিকার ইরোকোয়া আদিবাসীদের মধ্যে পাওয়া যায়। আমাদের বাংলাতেও যদি গ্রামেগঞ্জে খোঁজা যায় তাহলে অনেক পাওয়া যাবে এই ধরনের রীতি পদ্ধতি। পরবর্তীকালে এই চিত্রলিপিগুলো একটু উন্নত হয়, অর্থাৎ তখন যখন চিত্রলিপি তৈরি হচ্ছে তখন একটি ভাব প্রকাশের সময় সম্পূর্ণ ছবি তাদেরকে আঁকতে হয়েছে, সম্পূর্ণ ছবি আঁকতে হয়েছে। কিন্তু পরবর্তীকালে সেটি একটু উন্নত হয়। উন্নত হওয়ার সময় যতটুকু ভাব প্রকাশ করা হচ্ছে ততটুকুই সেখানে প্রকাশ করা হয় বা লেখা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ভাবলিপি। অর্থাৎ ভাবের উপর জোর দিয়ে যে মনোভাব প্রকাশ করা হচ্ছে, ভাব আদান প্রদান করা হচ্ছে, তখন তাকে বলছে ভাবলিপি। এই ভাবলিপিটা কি ওই টোপোশিটে যেগুলো থাকে ছোট ছোট চিহ্ন সাংকেতিক এরকম কিছু? হ্যাঁ, এখান থেকে বড় চিত্রটা থেকে সরে এসে, সাপোজ এখানে পশু শিকার করতে গিয়ে, গরু শিকার করতে গিয়ে গরুটা পুরোটাই অঙ্কন করেছে এবং তার সেখানে তীর বা ত্রিশূল বা কোনো কিছু আঘাতের চিহ্ন দেখানো হয়েছে। কিন্তু ভাবলিপিতে কি করা হলো, জাস্ট গরুর মাথাটা অঙ্কন করেই সেখানে দেখানো হলো। এই যে সংক্ষিপ্ত আলাদা বলো, তাহলে স্যার টোপোশিটের যেটা থাকে ওটা নয়, এটা টোপো টোপোশিটে থাকে না, ভূগোলের যে টোপোশিটের মধ্যে ছোট ছোট চিহ্ন থাকে, ছোট ঘরের চিহ্ন থাকে, ছোট মানে জঙ্গলের চিহ্ন থাকে, তাহলে এরকম এই ভাষাটার সঙ্গে এই ভাষাটার কোনো মিল নেই।
মানে ভাবলি বেশ। পরবর্তীকালে এই যে সংক্ষিপ্ত চিত্রের মাধ্যমে ভাবকে গুরুত্ব দেওয়া হলো, এই ভাবকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এই চিত্রটা আরও ছোট হয়ে দাঁড়ালো। মানে বড় চিত্রের থেকে আরও ছোট হয়ে গেল, ছোট থেকে আরও মানে আরও বেশি ছোট হয়ে গেল। তখন দেখা গেল যে গরুর মাথাটি যখন এখানে স্কেচ পেনের উপর লেখা হয়েছে বা তুলে ধরা হয়েছে, তখন সেখানে নতুন একটা আলতো স্কেচ পড়েছে মাত্র, একটা প্রতীক তৈরি হয়েছে মাত্র। আমি তোমাদেরকে দেখাই, সেই চিহ্নগুলো দেখলে বুঝতে পারবে। স্যার ওই গণেশ বোঝাতে শুধু সুরটা মুন্ডুটা থাকে ওইটুকু? হ্যাঁ, বাস বুঝে গেলে যে এটা গণেশ। এটা তখন হয়ে যাবে ভাবলিপিতে। দেখো, বড় কোনো আকারের যে সব চিত্রগুলো দেখা যায়, এই ধরনের একটা স্কেচ তৈরি হয়েছে প্রথমের দিকে। এই যে স্কেচটা জাস্ট তৈরি হলো, স্কেচের পাশাপাশি সেটা ধীরে 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 বিবর্তিত হচ্ছে, কিন্তু এটা আসলে ভাবলিপি এবং চিত্রলিপিতে অনেক বড় ধরনের ছবির একটা অংশ হিসাবে এখানে তুলে ধরা হলো। এই যে প্রতীকটা তৈরি হলো, এই প্রতীকটাকে তখন বলছে অক্ষর লিপি, মানে অক্ষরের রূপ লাভ করলো। এই অক্ষর লিপিটা বিশেষত ভাবের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আওয়াজ করে করে ব্যবহার করে, বাকযন্ত্রকে উচ্চারণ করে করে ব্যবহার করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ধ্বনিলিপি। যেমন বাংলার ক্ষেত্রে পরবর্তীকালে ধ্বনিলিপিতে পরিণত হয়েছে, অর্থাৎ অক্ষরটাকে গুরুত্ব না দিয়ে এখানে ধ্বনি, আওয়াজটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মুখের উচ্চারণটাকে গুরুত্ব দিয়ে লিপির প্রাধান্য দেওয়া হয়েছে। অন্যভাবে যদি আমরা দেখি, মেসোপটেমিয়ার যদি চিত্রটাকে দেখি, তাহলে আরো বেশি করে মেসো কিলক লিপি। কিলক লিপি বা কিউনিফর্ম লিপি যেগুলো রয়েছে, সেখানে চিত্রগুলো প্রাথমিক দিক থেকে বোঝা যাবে। এই যে কিলক লিপিগুলো দেখো, এখানে খোদাই করে 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 এই যে লিপিগুলো রয়েছে, এটা চিত্রলিপি, চিত্র করে করে দেখিয়ে দিয়েছে। এগুলোর যখন সংক্ষিপ্ত রূপ লাভ করে, তখন এটা ভাবলিপিতে চলে যায়। ভাবলিপি থেকে এগুলোই একটু স্কেচের মতো হয়ে অক্ষর লিপিতে পরিণত হয়েছে। অর্থাৎ তাহলে লিপি ধাপে ধাপে তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়নি। চিত্রের পরে ভাবলিপি, ভাবের পরে অক্ষর, এবং আধুনিক কালে এখানে ধ্বনি লিপির রূপ লাভ করেছে। ঠিক একইভাবে পৃথিবীতে এই ধরনের প্রাচীন লিপির আবির্ভাব হয়েছে। প্রাচীন লিপির আবির্ভাব হয়েছে। তোমাদের লিপিটা দেখাতে পারলে ভালো হতো।
দেখো মোবাইলের ক্ষেত্রেই দেখাচ্ছি। এইখানে যে লিপিটা রয়েছে, প্রথমের দিকে প্রাথমিক যে চিত্রলিপি রয়েছে, চিত্র দিয়ে ভাবটা প্রকাশ করা হতো। তারপরে চিত্রলিপির পরবর্তী অবস্থা, প্রাথমিক কিউনিফর্ম লিপি তৈরি হয়েছে। প্রাচীন অসিরীয় কিউনিফর্ম লিপিগুলো তৈরি হয়ে যেভাবে একটা রূপ লাভ করছে, সেই রূপটার অর্থ দেখো বলেছে মাটি। ওকে, তো এইভাবে ধারাবাহিকভাবে পরিবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে শেষের দিকে একেবারে ধ্বনি রূপ লাভ করছে। আশা করি বুঝতে পেরেছ? বোঝা গেছে? চিত্রলিপি থেকেই বর্তমান যে লিপি তার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তার মূল উৎস চিত্রলিপি, এই কারণে বলা হচ্ছে এটাকে ভ্রূণ লিপি। ডেভিড ডিরিঞ্জা যেটা বলেছিল, কারণ সেখানে তৈরি হয়েছে, শুরুটা হয়েছে। তো পৃথিবীর প্রাচীন যে লিপিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি লিপি হলো কিলক লিপি। কিলক লিপি ইরাকের ব্যবহৃত একটি লিপি। ইরাকের পুরনো নাম ছিল মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া এই লিপির আবির্ভাব ঘটেছে। এই লিপিতে সাধারণত কিলক মানে কিল বা পেরেকের মতো ফর্মা, একটু আগে যেরকম দেখিয়েছি, মানে খোঁচা খোঁচা দিয়ে দিয়ে তৈরি হয় বলে টমাস হাইট, বিশারদ টমাস হাইট এই লিপির নাম দিয়েছেন কিলক লিপি। টমাস হাইট তিনি এই লিপির নাম দিয়েছিলেন কিলক লিপি। এটি সাধারণত মেসোপটেমিয়ায় ব্যবহৃত একটি লিপি। এটি পৃথিবীর অন্যতম এবং প্রাচীনতম লিপি বলে দাবি করা হয়। বর্তমান ইরাকে অবস্থিত রয়েছে। মনে করা হয় মেসোপটেমিয়ার মানুষ নেবো নামে এক দেবতার পূজা অর্চনা করেন। তারা মনে করে যে নেবো নামের দেবতাই এই লিখন পদ্ধতি আবিষ্কার করেছে। অন্যদিকে হিয়েরোগ্লিফিক লিপি রয়েছে। হিয়েরোগ্লিফিক লিপি সাধারণত মিশরের একটি লিপির নাম। মিশরের প্রাচীন লিপি হলো হিয়েরোগ্লিফিক লিপি। মিশরীয়দের বিশ্বাস ছিল যে এই লিপির প্রবর্তক নাকি পাখির মাথা আর মানুষের শরীরে যে দেবতা থথ রয়েছে, এই লিপিটাকে আবিষ্কার করেছে। তাহলে আমরা কিলক লিপিকে দেখেছি নেবো দেবতাকে বিশ্বাস বলা হয় এই লিপির আবির্ভাব কর্তা, এবং হিয়েরোগ্লিফিক মিশরে ব্যবহৃত একটি লিপি তৈরি করেছেন দেবতা থথ। তো হিয়েরোগ্লিফিক শব্দটা অবশ্য গ্রিক শব্দ, এবং হিয়েরাস মানে হচ্ছে পবিত্র, আর গ্লিফাইন শব্দের অর্থ হলো খোদাই করা। এক কথায় পবিত্র লিপি খোদাই করা, সেটাকে বলা হচ্ছে হিয়েরোগ্লিফিক লিপি। এটি মিশরে ব্যবহৃত হয়। বাংলা লিপির উদ্ভব কিভাবে হয়েছে? অবশ্যই বাংলাতেও লিপি রয়েছে। আমরা বাংলাতেও সরে ক খ এসব কিছু লিখে চলেছি। এই যে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছি, এই স্থায়ী রূপটাকে বলা হচ্ছে লিপি। বাংলাতে আমরাও মনের ভাব স্থায়ী রূপ দান করে থাকি। বাংলার প্রথম যে লিপিটি হলো ব্রাহ্মী লিপি। এটি কবে সৃষ্টি হয়েছে বা এর নিদর্শন তেমনভাবে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, বা ভাষাতাত্ত্বিকেরা সেভাবে নির্দিষ্ট করে বলতে পারে না, মতবিরোধ রয়েছে। অনেকে বলেন ব্রাহ্মী লিপি এসেছে প্রাচীন সিন্ধু লিপি থেকে, আবার অনেকে সেটা নস্যাৎ করে দিয়ে বলে ব্রাহ্মণ শব্দ থেকে ব্রাহ্মী শব্দটি এসেছে, তার সঙ্গে একটা সাদৃশ্য খুঁজে পেয়েছে। এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। আবার ডেভিডস বলেন যে কিউনিফর্ম থেকে ব্রাহ্মী লিপি এসেছে। কিউনিফর্ম বলতে ওই যে কিলক লিপির জায়গা থেকে, মেসোপটেমিয়ার সভ্যতা থেকে এই লিপির উদ্ভব হয়েছে। জেমস মনে করে যে আরামীয় লিপি ব্রাহ্মী লিপির জন্মদাতা। সেমীয় হামীয় যে ভাষাগোষ্ঠীটি রয়েছে সেখানকার কথা বলেছে। এভাবে মতবিরোধ থাকা সত্ত্বেও, যেহেতু প্রমাণ সাপেক্ষ কোনো ধরনের উপযুক্ত প্রমাণ না থাকার ফলে বাংলা ভাষার উদ্ভবের উৎস লিপি আমরা
ব্রাহ্মী লিপি হিসাবে মনে করতে পারি। ব্রাহ্মী লিপি থেকে যেহেতু ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে লেখা হয়ে থাকে। আরেকটি লিপি রয়েছে খরষ্টি লিপি। এই খরষ্টি লিপির সঙ্গে ব্রাহ্মী লিপির অনেক তফাৎ রয়েছে। যেহেতু বৈশিষ্ট্যের দিক থেকে বাংলা ভাষা ব্রাহ্মীকে অনুসরণ করে, এই ব্রাহ্মী লিপির উদ্ভব হয় খ্রিস্টপূর্ব 800 থেকে 700 অব্দে। এটা খ্রিস্টপূর্বে এটি উদ্ভব হয়, যদিও সেভাবে প্রমাণ পাওয়া যায় না। এরপরে এটির বিবর্তিত রূপ 200 খ্রিস্টাব্দে তৈরি হয় কুষাণ লিপি, অর্থাৎ 200 খ্রিস্টপূর্বাব্দে কুষাণ লিপি উদ্ভব হয় ব্রাহ্মী লিপির বিবর্তনের মধ্যে দিয়ে। পরবর্তীকালে গুপ্ত যুগে 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের সময়সীমাতে গুপ্ত লিপি তৈরি হয়, যেখানে কুষাণ লিপি থেকে আরও অনেকটা বিবর্তিত রূপ লাভ করে। এই গুপ্ত লিপির পরেই যে বিবর্তিত রূপটি তৈরি হয় সেটি সিদ্ধ মাতৃকা লিপি নামে পরিচিত। এই সিদ্ধ মাতৃকা লিপি থেকে 7ম শতকে এসে কুটিল লিপির জন্ম হয়। কুটিল লিপি বলা হয় এই কারণে যে লিপিটি বা লেখার ক্ষেত্রে কুটিলতা বা জটিলতা দেখা যায়, এই জন্য এই ধরনের নামকরণ করা হয়েছে। অর্থাৎ যেমন আমরা বাংলা লিখি, দেখবে বাংলার বেশিরভাগ শব্দে ট্রায়াঙ্গুলার রয়েছে। যত শব্দ লিখবে প্রত্যেকটা শব্দ এরকম ট্রায়াঙ্গুলার রয়েছে, অর্থাৎ একটু ঘুরিয়ে পেঁচিয়ে সে শব্দ বর্ণগুলোকে লিখতে লাগছে, অর্থাৎ এক প্রকার কৌণিক না হয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হওয়ার কারণে এটাকে কুটিল লিপি বলা হচ্ছে 700 বা 7ম শতকের দিকে। এই কুটিল লিপি থেকেই আসলে বাংলা লিপিটা জন্ম হয়েছে, যদিও এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলে যে না, কুটিল লিপি থেকে নয়, সিদ্ধ মাতৃকা লিপি থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। সুকুমার সেন মনে করেন এই কুটিল লিপি থেকে বাংলা লিপির জন্ম হয়েছে, যেখানে পরেশচন্দ্র মজুমদার বা রামেশ্বর শাহ সেটাতে অনেকটা সমর্থন দিয়েছে। তো এইভাবে মতবিরোধ থাকা সত্ত্বেও 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কোনো এক সময় এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। যদি প্রশ্ন আসে যে বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভব হয়েছে, সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবে কুটিল লিপি। অপশনে যদি কুটিল লিপি না থাকে তাহলে সিদ্ধ মাতৃকা লিপি উত্তর দিয়ে দেবে। ওকে, এইভাবে বাংলা লিপিরও উদ্ভব হলো। বেশ, নেক্সট অধ্যায়টি হলো 4র্থ অধ্যায়, ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা পড়ার আগে আমি বাংলা ভাষার উৎপত্তির একটি সংক্ষিপ্ত ছক নিয়ে আলোচনা করব। যদিও ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আলোচনা করতে গিয়ে একটু হলেও সংক্ষেপে বলেছি, একটু ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। বিশ্বের বৃহত্তম ভাষা বংশ বলেছিলাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, একে আর্য ভাষা বংশ বলা হয়ে থাকে। এই যে আর্য বা ইন্দো ইউরোপীয় ভাষা বংশ নানাভাবে বিভক্ত হয়ে গেছে, স্থান বিশেষে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তাদেরই একটি ভাগ ইরান ইরাকের দিকে এসেছে, তাকে আমরা বলছি ইন্দো ইরানীয়। বাকি ভাগগুলো লিখছি না। ইন্দো ইরানীয় যে ভাগটি রয়েছে, ইন্দো ইরানীয় ভাগের একটি ভাগ চলে গেল ইরানের দিকে, এটির নাম হলো ইরানীয়। অন্যটি ভারতবর্ষে প্রবেশ করলো, সেটি ভারতীয় আর্য। এই জাস্ট প্রবেশ যখন করলো তখন সময়সীমা দাঁড়ালো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই যে সময়সীমায় ভারতে প্রবেশ করলো, এই ভাষাটাকে তখন প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলছে,
অর্থাৎ প্রাচীন বা আগে পুরনো প্রথমের দিকে তৈরি প্রবেশ করেছে। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় একটু আগে বলেছি ভাষা ছিল ছান্দস, এখানে বেদ রচনা করা হয়েছে। প্রাথমিক নিদর্শন ঋগ্বেদকে চিহ্নিত করা হয়। পরবর্তীকালে এখানে তৈরি হলো সংস্কৃত ভাষা সংস্কার করে। বেশ, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অর্থাৎ প্রত্যেকটা ভাষারই আমরা দেখেছি একটি কথ্য রূপ রয়েছে, একটি লেখ্য রূপ রয়েছে। এই যে কথ্য রূপটা তৈরি হলো 600 খ্রিস্টপূর্বাব্দের পরে, অন্যদিকে যে সাহিত্যিক রূপটা থেকে গেল সেই সাহিত্যিক রূপটা সংস্কৃতই থেকে গেল। এই সংস্কৃতের পাশাপাশি মানুষজন তখন কথ্য রূপ ব্যবহার করা শুরু করলো। এই যে কথ্য রূপটা শুরু হলো 600 খ্রিস্টপূর্বাব্দের পরে, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে সেখানে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমায় যে কথ্য রূপগুলো প্রচলিত থাকলো সেই কথ্য রূপটাকে আমরা বলবো মধ্য ভারতীয় আর্য ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে সাহিত্যিক রূপটা তো থেকেই গেল, সেখানে আর কোনোভাবে বিবর্তিত বা বিবর্তন পাওয়া যায় না। কথ্য ভাষার যে রূপ সেটি তো বিবর্তন হতে থাকে। এই বিবর্তন হওয়ার সময় কথ্য ভাষাগুলো 4টি ভাগে বিভক্ত হয়ে যায়। একটির নাম হলো প্রাচ্য, উদিচ্য এবং মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। এই যে 4টি রূপ তৈরি হলো, এই 4টি রূপে প্রাচ্য পূর্ব ভারতের দিকে প্রচলিত, উদিচ্য উত্তর পশ্চিম ভারতের দিকে প্রচলিত, মধ্যদেশীয় মধ্য ভারতের দিকে প্রচলিত, দাক্ষিণাত্য দক্ষিণের দিকে প্রচলিত। এই প্রাচ্য বা পূর্বের যে ভাগটি রয়েছে, এই পূর্বের ভাগের আরেকটি পূর্বের দিকে ভাগ চলে যায়। পূর্ব যে ভারতে প্রচলিত ভাষা তার একটি ভাগ পূর্ব দিকে চলে যায়, সেই পূর্ব ভাগটাকে বলা হচ্ছে প্রাচ্যা। এই প্রাচ্যা ভাগ পরবর্তীকালে বিবর্তিত হয়ে তৈরি হয় মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত, এই মাগধী প্রাকৃত থেকে তৈরি হয় মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ এবং এই মাগধী অপভ্রংশ থেকে শেষের দিকে একটি বিবর্তিত রূপ দাঁড়ায় মাগধী অপভ্রংশ অবহট্ঠ। এই মাগধী অপভ্রংশেরই একটি পূর্ব মানে পশ্চিম দিকে যে অংশটা চলে যায় সেটিকে পশ্চিমা বলে, আবার পূর্ব দিকে যেটা এগিয়ে যায় তাকে পূর্বী বলে। এই পূর্ব দিকে আসা যে বিভাজনটি ভাগটি রয়েছে ভাষার, সেই পূর্বী ভাগের একটি ভাগ বঙ্গ এবং অসমের মধ্যে থেকে গেল, সেটি বঙ্গ অসমিয়া হয়ে বিভাজিত হলো এবং একটি উড়িষ্যার মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে গেল। স্যার বলছি ওটা মাগধী অপভ্রংশ অবহট্ট বলতে হবে নাকি শুধু মাগধী অবহট্ট বললেও হবে? মাগধী হ্যাঁ অবহট্ট বললেও হবে, কিন্তু পুরোটা হবে মাগধী অপভ্রংশ অবহট্ট। বেশ, এই বঙ্গ অসমিয়া থেকে বাংলায় গণ্ডিবদ্ধ হয়ে থাকলো বাংলা, অসমে অসমিয়া। এইভাবে এখানে যখন বাংলা তৈরি হলো এই বিভাজনে, তখন নব্য ভারতীয় আর্য ভাষা শুরু হলো। নব্য ভারতীয় আর্য ভাষা শুরু হলো এই বিবর্তনের সময়সীমাটাতে। এখানে বিবর্তনের সময়সীমা ধরা হয়ে থাকে 900 থেকে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত। 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত। তাহলে দেখো আমরা দেখলাম এই যে মধ্য ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমা রয়েছে। সেখানে
এতগুলো বিবর্তন হয়েছে, কারণ কথ্য ভাষা তো অনেক বিবর্তিত রূপ লাভ করে, নানা জায়গায় নানাভাবে বিবর্তন হচ্ছে। এই বিবর্তনের মধ্যে দিয়ে বঙ্গ অসমীয়া হয়ে নব্য ভারতীয় আর্য ভাষা শুরু হয়েছে। বাংলা সাধারণত এখন নব্য ভারতীয় আর্য ভাষা বলা হয়ে থাকে, যেমন ইংরেজিতে বলা হয়ে থাকে MIL, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। বেশ, এইভাবে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তো চতুর্থ অধ্যায়ে বলেছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। আমি হয়তো ভাষা আলোচনা করতে গিয়ে অনেকটা ডিটেলস আলোচনা করেছি। বাংলা ভাষারও ব্যবহারিক বৈচিত্র্য রয়েছে। 900 খ্রিস্টাব্দের পরে যখন বাংলা ভাষাটার উদ্ভব হয়ে গেল, তখন সেখানেও একটা কথ্যরূপ আর অন্যথায় একটি সাহিত্যিক রূপ রয়েছে, অর্থাৎ লেখ্যরূপ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ভাষাতে কথ্যরূপ এবং লেখ্যরূপ থাকবেই। কথ্যরূপে উপভাষা রয়েছে, সমাজ ভাষা রয়েছে, বিভাষা রয়েছে, নিভাষা রয়েছে। তোমাদেরকে হয়তো বলেছি যে ভাষা একটি সম্প্রদায়ের মধ্যে বৃহত্তর অঞ্চলে ব্যবহৃত ভাব বিনিময়ের জন্য ব্যবহৃত হয়। এটি যদি ভাষা হয়, এই ভাষার মধ্যে যেসব বৈচিত্র্য দেখা যায়, এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বৈচিত্র্য দেখা যায়, সেগুলোকে তখন বলে উপভাষা। আর একটি সমাজে যে ভাষা ব্যবহার করা হয় তাকে সমাজ ভাষা বলে। এবং উপভাষা অঞ্চলগুলোর মধ্যে যদি আবার ব্যক্তিকেন্দ্রিক ভাষা বৈচিত্র্য দেখা যায়, ব্যক্তিকেন্দ্রিক ভাষা বৈচিত্র্য দেখা দিলে তখন তাকে বিভাষা বলবে। বেশ, তাহলে দেখো এখানে ভাষাভাষী অঞ্চলের ভিতরে যদি বৈচিত্র্য দেখা যায়, তাহলে তাকে আমরা বলছি উপভাষা। আবার ওই উপভাষার ভিতরে যদি আঞ্চলিক পার্থক্য তৈরি হয়, সাপোজ এখানে আমাদের বাংলা ভাষা, এটা বাংলা ভাষায় 1 2 3 4 5টা অঞ্চলে বিভক্ত উপভাষা রয়েছে। তো এই 5টা আঞ্চলিক রূপ বৈচিত্র্যের মধ্যে যদি আরও ছোট ছোট রূপ মানে বৈচিত্র্য দেখা দেয়, তাহলে তখন আমরা বলবো তাকে বিভাষা। আবার এই অঞ্চল ভেদে যদি ব্যক্তি বিশেষের মধ্যে কোনো পার্থক্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা দেয়, তখন তাকে বলবো নিভাষা। ওকে, তো এভাবে কথ্য ভাষাগুলো ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে যে লেখ্য ভাষাগুলো রয়েছে, লেখ্য ভাষায় ক্রিয়া এবং সর্বনামের প্রকার অনুযায়ী ক্রিয়ার যদি পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়, তাহলে সেটা সাধু ভাষা হয়। ক্রিয়া এবং সর্বনামের যদি পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করা হয়ে থাকে, তখন তাকে আমরা সাধু ভাষা বলবো। এবং পূর্ণাঙ্গ রূপ ব্যবহার না করে যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, তাহলে তাকে আমরা বলবো চলিত রূপ। এই দুই রূপটি সাধারণত ভাষার লেখ্য ক্ষেত্রে সাহিত্যিক রূপে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে উচ্চারণের বিরাম অনুযায়ী, অর্থাৎ ছেদ জ্যোতি চিহ্ন অনুযায়ী যে সাহিত্যিক ভাষা ব্যবহার করা হয় বা লেখালেখি করা হয়, সেখানে গদ্য এবং পদ্য ব্যবহার করা হয়। গদ্যে যেরকমভাবে সহজ সাদামাটা মানের ভাব প্রকাশ করা হয়, পদ্যে সেভাবে প্রকাশ করা হয় না। সেখানে ছন্দ, তাল, লয়, সুর ব্যবহার করা হয়ে থাকে। এই দুইভাবে বাংলা ভাষাকে এখন ব্যবহার করা হচ্ছে। বেশ, আমি ক্লাস 11-এর 4টি অধ্যায় একটি সার্বিক আলোচনা করেছি। তোমাদের যদি কোনো আলোচনা বা কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারো। স্যার এগুলো আমরা একটু দেখে নিই স্যার, পড়ে নিয়ে যদি কোনো সমস্যা থাকে তারপরে বলবো স্যার। বেশ, অবশ্যই। মানে এখন যেটুকু বলেছেন তাতে সমস্যা নেই। আচ্ছা, পাশাপাশি তোমরা তাহলে ক্লাস 11-এর যে বাঙালি ভাষা সংস্কৃতি বইটি রয়েছে, সেই বইটিকে একটু হলেও অনুসরণ করতে পারো, যেটি গ্রে কালারের দেওয়া হয়েছে। সেটি সাধারণত তোমার ফ্রি স্কুল থেকে প্রোভাইড করা হয়েছিল। সেই বইটাকে একটু দেখলে আরও অনেক বিষয় সম্পর্কে একটু সচেতন হতে পারবে।